দেশে জড়ো হয়েছে ৪৮টি দল। মধ্যমণি ফুটবল এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের এই ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি শরীফ রওশন। চলছে বিশ্বকাপ উন্মোদনা। প্রতিদিনই কোনো না কোনো ম্যাচ নিয়ে দর্শকরা বেশ আশাহত হচ্ছেন। গতকালকের ম্যাচটাই ধরুন না কেন, পর্তুগালের যে ম্যাচটা ছিল, 52 বছর পর একটা দলে বিশ্বকাপ ফিরে যেভাবে আসলে ভেলকি খাইয়েছে পর্তুগাল দলকে, সেটা কি আসলে অবিশ্বাস্য কিনা? বাংলাদেশের মানুষ সহ যারা সমর্থকরা আছেন পর্তুগাল, সাথে ইংল্যান্ডের ম্যাচ ছিল এবং আজকে রাতে এবং আগামীকাল সকালেও বেশ কয়েকটি বড় ম্যাচ রয়েছে। সবকিছু নিয়ে আলোচনা করবো। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শায়েক ভাই। শায়েক ভাই, যেটা বলছিলাম যে প্রতিদিনই রাতে আসলে আপনাদের মতো যারা সমর্থকরা রয়েছেন, বিশেষ করে আমি যতটুকু জানি আপনি পর্তুগালের সমর্থক, কালকে রাতের ম্যাচটা দেখে একটু আশাহত হয়েছেন কিনা যে 52 বছর পর একটা দল ফিরেছে, যে দলটা আসলে বিশ্বকাপে এখন পর্যন্ত এই গোলটাই আসলে প্রথম গোল, তাদের বিপক্ষে আপনারা কিভাবে ড্র করলেন? না, আসলে এবারের যে ওয়ার্ল্ড কাপটা আসলে এত বড় ওয়ার্ল্ড কাপ আর এত নতুন নতুন টিম আসছে যে কে যে কখন সারপ্রাইজ দিবে আসলে কেউই জানে না। তো এরকমই একটা সারপ্রাইজ যেরকম ছিল স্পেন কেপ ভার্ডের খেলাটা, সেরকম আরেকটা সারপ্রাইজ পেলাম হচ্ছে পর্তুগাল আর কঙ্গোর খেলাতে। কালকে আসলে যে জিনিসটা হয়েছে যে কঙ্গো শুরু থেকে এত বেশি ডিফেন্সিভলি খেলছিল, মানে 5 জন ডিফেন্ডার, এরপরে সামনে আরও 3 জন মিডফিল্ডার, সো মানে 8 জন মিলে শুধু ডিফেন্সই করছিল বক্স জুড়ে। সো যদিও এবারে ওয়ার্ল্ড কাপে পর্তুগালের মিডফিল্ড যদি বলেন বা উইং বলেন সবচেয়ে বেস্ট, মানে পুরো ওয়ার্ল্ড কাপে, মানে এত ডেপথ, এত মানে ডিফারেন্ট লেভেলের। রোনালদোকে ছাড়া মনে হয় সবাই তরুণ বলা যায়। হ্যাঁ, রোনালদো ছাড়া তো বাকি সবাই তরুণ এবং সব প্লেয়ারই হচ্ছে বিভিন্ন লিগের টপ লেভেলের টিমের মাতানো প্লেয়ার। তো যেই জিনিসটা হলো যে তারা আসলে জায়গায় খুঁজে পাচ্ছিল না যে যেভাবে করে আর কি ভিতরে ঢুকবে বা যেভাবে করে বল সাপ্লাই দিবে। আর মানে রোনালদোর ব্যাপারে যদি বলতে হয় যে রোনালদো, আপনার ধরেন যে আগের আমরা 5টা ওয়ার্ল্ড কাপ রোনালদোকে ঠিক যেভাবে দেখেছি, এইবারের ওয়ার্ল্ড কাপ কিন্তু আসলে রোনালদোর রোলটা একটু ডিফারেন্ট। মানে আগের বার আমরা দেখেছি যে সে বল নিয়ে ড্রিবল করছে, সে সবাইকে কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, উইংয়ে খেলছে, মাঝখানে খেলছে, কিন্তু এইবার সে খেলবে হচ্ছে একটা পজিশনাল স্ট্রাইকার হিসেবে, নাম্বার 9, যেটাকে আগেকার দিনে আমরা বলতাম যে বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকতো, এসে জাস্ট খোঁচা মেরে গোল দিত বা হেড করে গোল দিত। মিরোস্লাভ ক্লোজা যদি বলতে হয়, নাম করা প্লেয়ার জার্মানির। তো এরকম টাইপের প্লেয়ার হবে এবার রোনালদো। তো যার কারণে কালকে আসলে মানে এত ডিফেন্ডার একসাথে আর কি ডিফেন্ড করছিল যে রোনালদোর জন্য যে জায়গা পাওয়াটা, যে বলটা নিয়ে গোল দিবে বা হচ্ছে যে একটা ভালো বল সাপ্লাই পাবে, এইটা আসলে পর্তুগালে করে হয়ে ওঠা হয়নি। তো যার কারণে মানে একটু এই কারণে এই ডিফেন্সিভ খেলার কারণে তারা গোলগুলো বার করতে পারলো না। আর দিন শেষে একটা কর্নারে তো পরে ওখান থেকে তো গোল হয়েই গেল। আচ্ছা, আমরা আরো একটু বেশি অ্যানালাইসিস করবো, তবে তার আগে দেখতে চাই যে কালকের ডিআর কঙ্গো এবং ম্যাচটা, পর্তুগালের মধ্যে ম্যাচটা অ্যাটাকিং এ কারা এগিয়ে ছিল সবচেয়ে বেশি? স্বাভাবিকভাবেই আসলে পর্তুগালই এগিয়ে থাকবে। সেই জায়গা থেকে আসলে ম্যাচটা কেমন হয়েছে আমরা একটু দেখতে চাই। বিশেষ করে গোলগুলো আমরা যদি একটু আপনি দেখেন যে প্রথম গোলটা কিভাবে হয়েছিল, বেশ দুর্দান্ত একটা গোল ছিল ম্যাচের জন্য। এবং শুরুর দিকেই পর্তুগাল যেভাবে আধিপত্য ধরে রেখে ম্যাচটা শুরু করেছে, স্বাভাবিকভাবে কঙ্গোর মধ্যে একটা দল ভয় পেয়ে যাওয়ার কথা, কিন্তু শায়েক ভাই মনে হয় ভয় পাওয়ার জায়গায় উল্টো হয়েছে, তারা আবার মানে উল্টা দাপট দেখিয়েছে। সেইটা আসলে কতটুকু সত্য আপনি যদি এটা অ্যানালাইসিস করেন? জি, আপনি দেখেন এখন ডিফেন্সিভ এই বক্সের মধ্যে আপনি দেখেন যে নীল জার্সি কয়টা, সো আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন 8টার মতন প্লেয়ার এখানে ছিল। এই গোলটা আমি বলবো যে ওরা আর কি সবাই ধারণা করেছিল যে রোনালদোর কাছে বলটা ডেলিভার হবে, এই কারণে কিন্তু রোনালদোকে মার্ক করেছিল। আপনি এই কারণে কিন্তু র্যামোস খুব ইজিলি আর কি একটা জায়গা পেয়ে গেছে, এবং র্যামোস কিন্তু আপনি হাইটের দিক দিয়ে দেখলে পুরো পর্তুগালের সবচেয়ে মানে কম হাইটেড প্লেয়ার, সে কিন্তু এর মধ্যে দিয়ে গোলটা দিল বিকজ অপোনেন্ট রেডি ছিল না এই জায়গাটার জন্য। সো এরপরে যে জিনিসটা হয় যে পুরা যে মানে ওদের পাসিংয়ের ব্যাপারটা পুরাটা রপ্ত করে ফেলে অপোনেন্ট। তো যার কারণে আপনার ধরেন যে তাদেরকে আর এভাবে করে বল নিয়ে কিন্তু ঢুকতে দেয়নি। আপনি বাকি পুরো ম্যাচটাই দেখবেন যে পর্তুগাল একবার হচ্ছে মিডফিল্ডে অথবা হচ্ছে ডিফেন্সে শুধু নিজেদের মধ্যে বল পাসিং করেছে, এবং অনেক সময় অনেকে একটু বিরক্ত হচ্ছিল যে কেন দেখছি ডি বক্সের মধ্যে রোনালদোকে কিন্তু তারা একদম মানে জাতে ধরে রেখেছে। এবার রোনালদো বড় প্লেয়ারকে এইভাবে আপনি যদি দেখেন যে রোনালদোর পজিশনিংটা দেখেন এবার কিন্তু এই জায়গায়, অন্যান্য সময় রোনালদো এই সব জায়গা থেকে কিছু করার চেষ্টা করতো, কিন্তু এখন রোনালদোর পজিশনিংটা হবে সেন্ট্রাল স্ট্রাইকারের মতন, এবং তাকেই মার্ক করবে তখন 4-5 জন মিলে। এটা কিন্তু সারপ্রাইজ এলিমেন্ট ছিল
পুরাই গোলের, বাকি কিন্তু হচ্ছে রোনালদো কিন্তু পারফেক্টলি জায়গায় দাঁড়ায় ছিল। তো সারপ্রাইজ এলিমেন্ট থেকে আর কি গোলটা খেয়ে গিয়েছিল কিন্তু প্রথমে। শাইখ ভাই লেফট উইং রাইট উইং এ তো রোনালদো খেলে, পাশাপাশি সেন্ট্রালে তিনি কিন্তু ফরওয়ার্ড হিসেবে খেলে থাকেন। জি। এই পজিশনটাতে এইবার বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে একটু বেশি মানে মনে হচ্ছিল কিনা সে আসলে ওই পজিশনটার সাথে খাপ খাইতে পারছে না, কারণ সে তো আগেও খেলেছে এই পজিশনে। না, সে তো খেলেছে, এবং আপনি যদি গত বছরে ইউএফএ নেশনস লিগ দেখেন, সে নেশনস লিগের চ্যাম্পিয়ন কিন্তু হচ্ছে পর্তুগাল, এবং পর্তুগালের ফাইনালে স্পেনের এগেনস্টে কিন্তু এরকম পজিশন থেকে গোল দিয়ে পর্তুগালকে আর কি ব্যাক করায়। তো এখন রোনালদো ইজ ভেরি কমফোর্টেবল উইথ দিস পজিশন, বাট এই ম্যাচে প্রবলেমটা হয়ে গেছে তার মার্কিং। দেখেন, আপনি যদি আরেকবার একটু গোলের এরিয়াটা দেখাই তাহলে দেখবেন যে যখন প্লেয়ারটা মুভ করছিল, আমরা যদি একটু স্লো করে দেখাতে হ্যাঁ পারি আমি আর কি আপনাকে গোলটা দেখাই। আরেকবার হ্যাঁ, আপনি যদি দেখেন এখানে তিনজন ডিফেন্ডার মিলে কিন্তু রোনালদোকে স্টপ করার চেষ্টা করছিলাম, যেটা বলছিলাম তিনি যে ওটা ছিল স্পেস পায়নি আর কি হ্যাঁ, নিজের কিন্তু জন্য। সারপ্রাইজ এলিমেন্ট ছিল র্যামোসের মুভটা। তো এইরকম মুভ বাকি মানে ম্যাচে অন্য সময় আর কি প্লেয়াররা দিতে পারেনি, যার কারণে গোলটা আসলে বের হয়নি। রোনালদোর কিন্তু অন্য সময় তিনি অনেক সময় অফ ফর্মে থেকেও কিন্তু গোল বল করে যদি এখানে রোনালদোর উপরে এসে পড়তো, দেখতেন যে ও হেড দেওয়ার মানে সুযোগটা পেত না, কারণ যেভাবে তাকে জাপটে ধরেছিল। তো এইবারের ওটা ওয়ার্ল্ড miss কাপে হয়ে যেত, হ্যাঁ, বা গোলটা। মিস হতো, বা হয়তো ওভাবে করে পাওয়ারটা জেনারেট করতে পারতো না। তো এবার আসলে অনেকটা এরকম মানে রোনালদো হবে হচ্ছে যে তাকে একটা ফলস নাইনের মতনও ইউজ করবে যাতে অন্যরা গোল দিতে পারে, কারণ সবার প্রতি এক ধরনের মানে সবার কি থাকবে যে রোনালদোকে ঠেকানোর জন্য ওই জায়গাটা থেকে, কারণ আচ্ছা। রোনালদো 1 ইঞ্চি পেলেই গোল দিয়ে দিবে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা যদি ডিআর কঙ্গোর প্রথম গোলটা দেখতে চাই, সমতায় ফেরার যে গোলটা, আসলে 52 বছর পর এটা আসলে তাদের জন্য একটা উৎসব বটে, কারণ এর আগে তারা কিন্তু মানে অন্য নামে ছিল, বিশ্বকাপে খেলেছে 1974 সালে, তবে সেই গোলটা তারা তাদের বিপক্ষে 14-0 গোল হয়েছিল, তারা একটা গোলও দিতে পারেনি। আমরা দেখছি যে এই গোলটা আসলে কিভাবে হয়েছিল, এটা আসলে মানে যারা ডিফেন্সে থাকে তাদের আসলে বোকামির জন্য হয়েছে কিনা। জি, আসলে যে জিনিসটা হয়েছে যে পর্তুগালের যে মেইন সেন্টার ব্যাক রুবেন ডিয়াজ, ম্যানচেস্টার সিটির যে আর কি ডিফেন্ডার, সে আজকের ম্যাচের জন্য সে হচ্ছে যে পুরোপুরি ফিট ছিল না। তো তার জন্য আপনি যদি দেখেন যে এখানে ডিফেন্ডার নাম্বার 4, এখানে বেসিক্যালি ভুলটা আসলে তার আসলে মার্কিং করা উচিত ছিল স্ট্রাইকারকে, কিন্তু সে তার পজিশনিংটা ভুল থাকার কারণে এই প্লেয়ারের জন্য ইসা তার জন্য আর কি পুরোটা ইজি হয়ে গেছে যে ইজিলি হেডটা দেওয়ার জন্য। এত ওপেন স্পেস হেড করার জন্য আসলে এই জায়গা থেকে একটা স্ট্রাইকারে পাওয়ার কথা না, কারণ আপনি দেখেন 6 ইয়ার্ড বক্সের একেবারে কাছে, এইখানে থেকে যে কোনো জায়গায় যদি কেউ হেড মিসও করে সেটাও গোল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ এত কম ডিস্টেন্সে। তো প্রবলেম ডি বক্সের মধ্যে মনে হয় সবাই আসলে এখানে জড়ো হয়েছে হ্যাঁ, পর্তুগালে, আসলে তারপরও মানে কারণটা হচ্ছে কি যে যখন একটা অ্যাটাকিং টিম ম্যাচের বেশিরভাগ সময় ধরে কন্টিনিউয়াসলি অ্যাটাক করে যাচ্ছে, তখন কিন্তু তাদের ডিফেন্সিভ শেপটা একটু নড়বড়ে হয়ে যায়, বিকজ শেপে মানে ডিফেন্সে থাকলে এক ধরনের ফরমেশন থাকে, অ্যাটাকিংয়ে থাকলে আরেক ধরনের ফরমেশন থাকে। সো এই কারণে শেপটা নষ্ট হয়ে যাওয়ার কারণে মানে সারাটা ম্যাচ জুড়ে আপনি অ্যাটাক করছেন, হঠাৎ করে একটা মোমেন্ট আসলো যেটাতে কিনা আপনাকে ডিফেন্ড করতে হচ্ছে, তখন আপনার প্রিপেয়ার হতেই আসলে কোনো 1-2টা দুর্ঘটনা ঘটে যায়। এই জন্য দেখবেন যে যেসব টিমগুলো ডিফেন্ড করে তারা হচ্ছে ম্যাচে শুধু 1-2টা সুযোগই খুঁজে, যে সেই সুযোগ থেকেই হয়তো সেটা সেট পিস হতে পারে বা এরকম একটা মোমেন্ট হতে পারে, এখান থেকে আসলে গোলটা বের করার চেষ্টাটা করে। আমরা যেমন দেখেছিলাম স্পেনের বিপক্ষে কেপ ভার্দে কেপ ভার্দে কিন্তু লাস্ট মোমেন্টে সরি আপনাকে আটকে দিলাম, লাস্ট মোমেন্টে একটা কিন্তু কর্নার পেয়েছিল কেপ ভার্দে, ওইটাও কিন্তু হঠাৎ করে গোল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, গোলকিপার ঠেকিয়ে দিয়েছিল, যার কারণে গোলটা হয়নি। বাট এইরকমই মানে ছোট টিমগুলা 1-2টা মোমেন্টের জন্য ওয়েট করে যে যেই সময় আগে স্ট্রাইক করা যায় অপ্রস্তুতভাবে। বিশ্বকাপের মতো এরকম আসরগুলোতে আমরা দেখে থাকি যে বড় দলগুলোর বিপক্ষে ছোট দলগুলো একটু ভালো করলে আসলে তারা সামনে চলে আসে, এরকম এবার মানে নতুন যে থাকে না চমক জায়গা নিয়ে 52 বছর পর, এরকম কি সম্ভাবনা দেখছেন কিনা এই ডিআর কঙ্গোর মতো দলের সাথে? না, আমি আসলে ডিআর কঙ্গো যেটা হবে যে শুরুর দিকে একটু ভালো গেল, পরবর্তীতে আসলে এবারে ওয়ার্ল্ড কাপটা এত বড় একটা ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপে তারাই আসলে ভালো করবে যাতে স্কোয়াড ডেপথ অনেক বেশি থাকবে এবং স্কোয়াডে সাবস্টিটিউশন করানোর পরে কোয়ালিটি ড্রপ করবে না। তো যার কারণে হবে কি যে প্রথম 2-3 ম্যাচ হয়তো কঙ্গো ভালো খেলবে, কিন্তু যত সময় বাড়তে থাকবে তখন দেখবেন ছোট ছোট টিমগুলো আস্তে আস্তে আসলে ম্যাচ হারা শুরু করবে, বা মাঠের মধ্যে দেখলে মনে হবে যে অনেক টায়ার্ড প্লেয়াররা, তো তখন আসলে বড় বড় টিমগুলা মানে এগিয়ে আসবে। তো এই কারণে বলা হচ্ছে যে এবারে ওয়ার্ল্ড কাপ আসলে অ্যাকচুয়ালি শুরু হবে রাউন্ড অফ 32 থেকে, যেটা কিনা একেবারে পুরো একটা নকআউট হবে, যে আসলে বাঁচার উপায় নেই যে আপনাকে ওই জায়গা থেকে। আচ্ছা, আমরা একটু বলতে চাই যে ক্রিস্টিয়ানো রোনালদো 41 বছর বয়সে এবারে বিশ্বকাপে খেলতে এসেছেন, এবং যেটা বলছিলাম যে টানা ষষ্ঠবার হচ্ছে মেসির পরেই, মেসি সকালে নেমেছিল, রোনালদো রাত 11টা বাজে, বাংলাদেশ সময় 11টা বাজে নেমেছে। তবে সেই আমরা দেখি যে মেসি রোনালদোর যে একটা লড়াই, গোলে এগিয়ে যাওয়ার সেই লড়াইটা আমরা যারা আপনারা সমর্থকরা ছিলেন, যারা মানে
CR7 এর সমর্থক ছিল তারা প্রত্যাশা করছিল যে মেসি যেহেতু হ্যাট্রিক করেছে তাই রোনালদো থেকে এরকম কিছু একটা আশা করা যাচ্ছে। তবে একেবারেই আপনারা মানে আশাহত হয়েছেন কিনা যে তার পারফরম্যান্সে, ব্যক্তিগত পারফরম্যান্স? হ্যাঁ, মানে একটু তো মানে আমি বলবো যে আমি রোনালদো পারফরমেন্স যতটুকু না হতাশ, আমি অ্যাজ এ হোল পর্তুগালের যে খেলার যে ধরনের সেটাতে হতাশ। মানে পর্তুগাল কিন্তু মানে প্লেয়ারগুলো যে খারাপ তা না, কিন্তু কালকে বেশ কিছু মোমেন্টে আমার কাছে যেটা মনে হয়েছে যে অপ্রয়োজনীয় ছিল যে তারা ডিফেন্স আর মিডফিল্ডে নিজেদের মধ্যে পাসিং করছিল। মানে চাইলেই তারা ফরওয়ার্ড রান করতে পারতো, চাইলেই তারা ড্রিবল করে ঢুকতে পারতো, পেনিট্রেট করতে পারতো অপোনেন্টের ডিফেন্স আর মিডফিল্ডকে, কিন্তু তারা নিজেদের মধ্যে খেলা গোছাতে অনেক বেশি ব্যস্ত ছিল, যার কারণে কিন্তু আপনি দেখবেন যে অনেক সময় নষ্ট হয়েছে। এবং এমন দেখা গেছে যে 90 মিনিটসের অ্যাডেড টাইমে গিয়েও তারা নিজেদের অর্ধে পাসিং করছে। তো এইটার আসলে কোনো প্রয়োজনীয়তা ছিল না। মানে যখন আপনি বড় দল, আপনার জেতার দরকার থাকবে, তখন প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় অ্যাটাক করতে হবে। ওই নিজেদের মধ্যে মানে সুন্দর করে গোছানোর আসলে সেই সব সময় নেই আর। আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনালদোর কিন্তু অনেকগুলো সুযোগ হয়েছিল, আমরা দেখছিলাম শাহেক ভাই যে 17 মিনিটে তিনি কিন্তু একটা গোল দিতে পারতেন, তিনি কিন্তু এগিয়ে এসেছিলেন, তবে তার কাছে কেউ গোল আমি আপনাকে দেখাই যে আমি আবার একটু দেখাই যে কেন এই ওয়ার্ল্ড কাপে রোনালদো ইজ ডিফারেন্ট। মানে রোনালদোর যদি আপনি এই মুভটাই দেখেন, এখানে আসলে এটা অন্য একটা এখানে আসলে বার্নার্ডো সিলভা, কিন্তু তার আসলে হাইট এখানে একটা ফ্যাক্টর, তো এই কারণে সে আর কি হেডিংয়ে আসলে ওইভাবে করে যাবে না। বাট এর আগের যে ক্লিপটা ছিল সেই ক্লিপটাতে আসলে রোনালদো দেখা দেখে বোঝা যাচ্ছিল যে অন্য সময় হলে রোনালদো ওই কোনা থেকে পোস্টে শট নেওয়ার চেষ্টা করতো, বাট এই যে এখানে ড্রিবল করে পাসটা কিন্তু এর আগের ওয়ার্ল্ড কাপগুলো থেকে কিন্তু আপনি রোনালদোর কাছ থেকে দেখতেন না যে সে কিন্তু মিডলে পাসিংটা করছে, কিন্তু এইবার দেখবেন যে আপনি সবাইকে নিয়েও খেলার চেষ্টা করবে, সবাইকে পাস দিয়ে খেলবে। সো এইখানে আছে যে ওর চেঞ্জ অফ পাচ্ছে না, তাকে বল দিচ্ছে না কেউ। সব সময় হয় কি যে তাকে বল বানিয়ে দেওয়ার পর সে এখান ডি বক্সের ভেতর থেকে হেড করে বা সে শট নেয়, কিন্তু এইবার তো তিনি বলের ছোঁয়াই পাচ্ছেন না। কারণ হচ্ছে যে মানে এবার পর্তুগালে আপনি দেখবেন যে সে যদি এখানে স্ট্রাইকার জোনে খেলছে, তো যার কারণে তার কাছে যদি সবসময় বল দেয়, কন্টিনিউয়াসলি বল লুজ করা শুরু করবে। তো তাকে বলটা দিবে একেবারে এমন একটা পজিশন থেকে যেখান থেকে সে শুধু স্কোর করার জন্য বলটাকে টাচ করবে। তো এই কারণে এবার রোনালদোকে দেখবেন সবসময় এরকম ডিফেন্স লাইনের সঙ্গে থাকা, মাঝে মাঝে হয়তো একটু সময় এসে দেখবেন যে কোনায় বা মাঝখানে এসে ও একটু সাপোর্ট দিয়ে আবারই কিন্তু ও পজিশনটা ক্রিয়েট করবে। কারণ বাকি যারা প্লেয়ার আছে তারা কিন্তু কেউ ওইভাবে কোনো ফিনিশার না, এখানে এইভাবে এবার ইউজই করা হবে তাকে ফিনিশার হিসেবে। দুইটা কিন্তু তার এবার দেখেন, এই যে এখানে যদি দেখেন যে সে কিন্তু ফিনিশার হিসেবে ছিল, কিন্তু এখানে এই পজিশনটা এরকম ছিল যে এখান থেকে ফিনিশটা করা হয়নি তার জন্য। বা এই জন্য আমি বলছি যে এবারে রোনালদোর রোলটা ইজ ডিফারেন্ট। আপনি অন্য সময় থাকলে অন্যরকম দেখতেন, কিন্তু এইবার দেখবেন যে সেন্ট্রাল স্ট্রাইকার সবসময় এই রিজিয়ন দিয়ে রোনালদো ঢোকার চেষ্টা করছে, তবে স্পেসের কারণে আসলে সেটা পাচ্ছে না। এখানে এইটা কি গোল হওয়ার সম্ভাবনা? এটা আসলে একটা আমি বলবো যে ভালো একটা ডিফেন্ডিং, মানে এটা জাস্ট টাইমিং, 1-2 সেকেন্ড মিলি সেকেন্ডের একটা ব্যাপার ছিল। আপনি দেখেন যে ডিফেন্ডারে কিন্তু পাটা লেগে গেছে, যার কারণে বলটা সরে গেছে। যদি ডিফেন্ডার না লাগাতো এটা গোল হিসেবে সে বের করে নিয়ে আসতো। এটাও কিন্তু দেখেন যে ওরা কিন্তু জানে যে রোনালদোর এই পজিশনিংটা আছে, তো এই কারণে রোনালদোর এবার পজিশনিং এর কারণে এবার তার খেলার ধরনটা একটু ডিফারেন্ট। আরেকটা কিন্তু মিস হয়েছে, যেটা বার্নার্ডো কিন্তু হতাশ হয়ে মাথায় হাত দিয়েছে যে তিনি বলটা চাচ্ছিলেন যে রোনালদোর কাছ থেকে যে বলটা আমাকে এখানে দাও, আমি মারবো, কিন্তু রোনালদো নিজেই আসলে গোল করার চেষ্টা চালাচ্ছিলেন। 70 মিনিটের আগে সেই গোলটা মিস হয়ে গেছে। আপনি একটু যদি এই গোলটা বার্নার্ডো কিন্তু বসেই আছে, এটা আসলে রোনালদোর এখানে লিভ করা উচিত ছিল। এটা ডিয়েগো জটার বাবা মা যে কিনা মারা গিয়েছিল কয়েকদিন আগে। বাট এই যে হ্যাঁ, এই বলটার কথা যেটা বলছিলাম যে এইখানে আসলে যেটা করা উচিত ছিল, রোনালদো যদি একটু লে অফ বা লিভ করে দিত, তাহলে ফার্নান্ডেজের জন্য একটা ইজি হতো একেবারে সরাসরি পোস্টে শট নেওয়ার জন্য। এবং ফার্নান্ডেজ কিন্তু বলটা চাচ্ছিল, রোনালদো মাঝখান দিয়ে এসে কি সেটা মানে ওইটা কি মানে মিস হয়ে গেল কিনা না, আসলে মানে সে ভেবেছিল পারবে, কিন্তু বলটা একটু বেশি এদিকে ট্রাভেল করেছে তার হিসাব অনুযায়ী, যার কারণে আর একটু যদি এই জায়গায় থাকতো তাহলে হয়তো তার জন্য শট নেওয়াটা ইজি হতো। মানে এই ধরনের শট যখন আগে আমরা দেখতাম রোনালদোর কাছ থেকে, তিনি মানে নির্ভয়ে এবং বয়সের কিছু তো বয়সের ব্যাপার থাকবেই, কারণ তার বয়স এখন 41, ধরেন সে 31 বছর বয়সে যেরকম ফিনিশ করতে, এখন তা আসলে আমরা অনেকগুলো মানে ইন্টারন্যাশনাল মিডিয়াতে কথা বলতে শুনেছি যে রোনালদো নিজের গোলের সংখ্যা বাড়ানোর জন্য যেভাবে আসলে তিনি উদ্গ্রীব হয়ে উঠেছেন, দল হয়ে খেলার যে প্রবণতা, সেটা আসলে কম দেখছি কিনা এবারের বিশ্বকাপে। প্রথম ম্যাচে অন্তত সেটা বোঝা যায় কিনা। আমরা যদি একটি স্টেটটা দেখতে চাই, গোল খরায় আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর কি অবস্থা আমরা দেখতে 2022 বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে তিনি 2-0 গোলে জয় হয়েছিল দলের, তবে 82 মিনিট খেলেও তিনি কিন্তু কোনো গোল করতে পারেননি। 2022 বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচটা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 2-1 গোলে হার হয়েছিল
সেখানে 65 মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, তবে সেখানেও তিনি গোল করতে পারেননি। এবং একই আসরে সুইজারল্যান্ডের বিপক্ষে 6 গোলে জয় পেয়েছে দল। 6টা গোল করেছে শাহেক ভাই, তবে একটা গোলও তিনি করতে পারেননি। 16 মিনিটে তিনি গোল করে মিনিট খেলে তিনি উঠে গিয়েছেন মাঠ থেকে। 2022 বিশ্বকাপের একই আসরে মরক্কোর বিপক্ষে শেষ ম্যাচ যেটা ছিল, সেখানে 1-0 গোলে হেরেছিল তার দল। 39 মিনিট সেখানে তিনি সময় পেয়েছিলেন। এরপর 2024 ইউরো চেকিয়ার বিপক্ষে 2-1 গোলে জয় হয়েছিল পর্তুগালের। 90 মিনিট খেলার সময় পেয়েছিলেন, তবে সেখানে তিনি গোল শূন্যই রয়েছেন। 2024 ইউরো একই আসরে তুর্কির বিপক্ষে 3-0 গোলে জয় হয়েছিল তার দল। 90 মিনিট খেলার সুযোগ পেয়েছেন এবং সেখানে তিনি একটি অ্যাসিস্ট করার সুযোগ পেয়েছেন। আমরা যদি দেখি 2024 আরও কয়েকটি ম্যাচ রয়েছিল, সেই ম্যাচগুলোতেও ক্রিস্টিয়ানো রোনালদো আসলে গোল শূন্যই রয়ে গেছেন। এবং আপনি যেটা বলছিলেন যে উয়েফা যেটা ন্যাশনালস লিগে, সেখানে তিনি গোল পেয়েছেন, তবে সেইটা কি মানে বড় আসর ধরা হয় কি না? যে ইউরোপের ক্ষেত্রে ধরা হয়, এটা ধরেন যে ইউরোপে একটা চিন্তা করে ওভাবে করে যেহেতু নতুন একটা বড় আকারে কম্পিটিশন বানিয়েছে, মানে টপ টিমের সাথে টপ টিমের খেলা হচ্ছে, তো সেইভাবে করে দেখলে আসলে বলা যায় যে একটা বড় টুর্নামেন্টই। এবং কিন্তু ওই যে মানে ইউরো যেরকমভাবে হয় বা ওয়ার্ল্ড কাপ যেরকমভাবে হয় যে একই জায়গায় একসাথে অনেকগুলো টিম এসে একবারে 2-3 সপ্তাহের ব্যবধানে অনেকগুলো ম্যাচ খেলছে, সেই জিনিসটা আসলে ওই ইন্টেন্সিটিটা নাই যেটা এখন যে ওয়ার্ল্ড কাপের যে ইন্টেন্সিটিটা আমরা দেখছি, ওটা হচ্ছে যে 1 বছর ধরে 1.5 বছর ধরে কন্টিনিউয়াসলি খেলা হচ্ছে, ওই রকমভাবে ইন্টেন্সিটি লাগে না। বাট সেই হিসাবে মানে ওটাকেও বড় আসর বলা যায়। বাট এই আসরেরগুলোর আসলে ফ্যাক্টরটা ডিফারেন্ট, যে আপনাকে এই যে 1 মাসে 8টা ম্যাচ খেলতে হবে। আপনি যদি সারা বছর চিন্তা করেন 1 মাসে 8 ম্যাচ কখনোই খেলে না অন্যান্য টিমগুলো আর কি। আচ্ছা, কিন্তু এই সবশেষ 4 ম্যাচেও কিন্তু রোনালদোর গোল নেই। সেই হ্যাঁ, মানে জায়গাটাতে গোলের সংখ্যা একটু কমে গেছে আমি একটু বলবো। বয়সের ভারটা একটু বেশি হয়ে বয়সের ভারটা গেছে। স্বাভাবিক, 41 বছর বয়সে এই লেভেলে খেলা মানে স্বাভাবিকভাবেই যে তার এফেক্টিভিটি আগের মতন থাকবে না। কিন্তু সে যদি মানে এখন আমার মতে যে তার অ্যাকচুয়াল জায়গাটা হওয়া উচিত যে অ্যাজ এ টিম তারা কিভাবে পারফেক্টলি মুভ অ্যারাউন্ড করতে পারে। টিমের কথা বলছেন যে ক্রিস্টিয়ানো রোনালদো আসলে দল নিয়ে খেলার চেষ্টা করছেন। আমরা যদি দেখি দুই দলের ফ্যাক্টটা, বল পজিশনে পর্তুগাল স্বাভাবিকভাবে বল পজিশনে এগিয়ে ছিল। 75% বল দখলে তারা এগিয়ে ছিল, 25% মাত্র ডিআরের পক্ষে ছিল। শটস অন টার্গেট মাত্র 3টা পর্তুগাল শটস অন টার্গেট নিয়েছে, আর 2টা ছিল কঙ্গো ডিআরের। সফল পাস যদি বলি 724 বার সফল পাস করেছেন তারা, 195টি কঙ্গো ডিআর। সেভ করেছে মাত্র 1টি, আর কঙ্গো ডিআরের একটিও সেভ করার সুযোগ হয়নি। হলুদ কার্ড 3টি খেয়েছে পর্তুগাল, কঙ্গো ডিআর 1টি। এই দল নিয়ে খেলার কথা বলছিলেন, দলের পারফরমেন্স দেখে বা সবকিছু মিলিয়ে আসলে কেমন করেছে এটা আসলে? জি, আপনি যদি দেখেন যে বল পজিশন এখানে 75%, তো বল নিয়ে যেটা বলছিলাম নিজেদের অর্ধেও কিন্তু বল নিয়ে ঘোরাঘুরি করলে এই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কিন্তু এটা অনেক হাই আসবে। কিন্তু আপনি যদি দেখেন যে শটস অন টার্গেট বা আপনি যদি দেখেন যে সেভ মানে কঙ্গোর কয়টা করতে হচ্ছে, কঙ্গোর সেভ কিন্তু আপনি দেখলেন যে 0, কোনো সেভই করা লাগে। তার মানে হচ্ছে যে তারা শুধু পুরো মাঠ জুড়ে এদিক ওদিক ঘুরছিল, কিন্তু অ্যাকচুয়াল যে শট নেওয়াটা সেই শট নেওয়াটা কিন্তু খুব একটা বেশি করতে পারে না। 3টা এর মধ্যে একটা সম্ভবত গোলের শট ছিল যেটা কিনা অন টার্গেট, যেটাও সেভ করতে, হ্যাঁ, যার কারণে গোলটা হলো। সো ওই মানে ফ্যাক্টরটা এইটাই যে কালকের মাঠ জুড়ে মানে ওই যেভাবে ডিফেন্সিভলি আটকে রেখেছিল, লো ব্লক করেছিল, যার কারণে পর্তুগাল শুধু ডান থেকে বামে গেছে, বাম থেকে ডানে গেছে। কিন্তু ওই যে পেনাল্টি বক্সের ভিতরে ঢুকে যে শটগুলো নিতে হবে ওইগুলো নেওয়ার মতন এই জাস্ট আমি মনে হয় যে 3টা ক্লিপ আপনি দেখালেন এতক্ষণ, এই 3টা ক্লিপই ছিল যে যারা কিনা ওটাতে পোস্টে গিয়ে শট করতে পেরেছে। এছাড়া আই থিঙ্ক ওভাবে খুব একটা বেশি শটও করা হয়নি। পর্তুগাল নিয়ে আমরা আরো অনেক কথা বলবো এবং আরো ম্যাচ রয়েছে, আমরা সব নিয়ে কথা বলবো শাহেক ভাই, তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। পর্তুগালের জন্য এই ক্রিস্টিয়ানো রোনালদো এই মুহূর্তে দলের বোঝা হয়ে গেল কিনা, কারণ তাকে ঘিরে তো আসলে সব পরিকল্পনার প্রতিপক্ষের দলের। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাকিরা যারা স্পেস তৈরি করছে বা যারা সুযোগ তৈরি করছে সেই সুযোগটা আসলে কাজে লাগাতে পারছে না। অনেকটা দলের বোঝা হয়ে গেল কিনা ক্রিস্টিয়ানো রোনালদো? আসলে মানে কালকের ম্যাচটা একটু দৃষ্টিকটু ছিল, কারণ দিন শেষে সব করছিল পর্তুগাল, শুধু ফিনিশটা করছিল না, আর ফিনিশের জন্য রোনালদো একমাত্র দাঁড়িয়েছিল। সো এই জন্য দেখতে একটু বেশ দৃষ্টিকটু ছিল। বাট হ্যাঁ, মানে তার বয়সেরও তো একটা ব্যাপার আছে যে তার বয়স এখন 41, ওই রকম লেভেলে স্ট্রাইকিং তো করতে পারবে না। মনে করেন এরিং হালান্ড যেরকমভাবে স্ট্রাইকিং করবে ওই রকম এফেক্টিভিটি তো হচ্ছে রোনালদো দেখাতে পারবে না। বাট আই থিঙ্ক যে মানে যেহেতু কালকে অনেক ডিফেন্সিভ ছিল, এই কারণে রোনালদোতে সমস্যা হয়েছে ফিনিশিংটা করতে। রোনালদো মানে এই পর্তুগালকে যখন অ্যাটাক করতে যাবে কোনো টিম, যেটা কিনা ধরেন রাউন্ড অফ 32-তে হবে বা লাস্টের দিকে হবে,
তখন যেটা হবে, তখন পর্তুগালের জন্য আর একটু স্ট্রাইক করাটা ইজিয়ার হবে, গোল বের করা ইজিয়ার হবে। যেটা ভিডিওতে আমরা দেখছিলাম যে রোনালদোকেই 3 জন ধরেছিল, তো এখানে আসলে তার জায়গাটা তার বের করার সম্ভাবনা নেই ওইটুকু স্মল স্পেসের মধ্যে। সো আই থিঙ্ক যত ম্যাচ গড়াবে তত বেশি আমরা আর পর্তুগালের ভালো খেলাটা দেখতে থাকবো। এর পরের ম্যাচে আসলে কৌশলটা কেমন হবে, রোনালদো বিহীন না রোনালদো সহ কৌশল? আমার মতে একবার সেম টু সেম যেই টিম ছিল, যেটা বেস্ট 11 নামিয়েছিল, সেই বেস্ট 11ই নামানো উচিত। কারণ এখন মাত্র 1 পয়েন্ট পেয়েছে, সেকেন্ড ম্যাচে আসলে 3 পয়েন্ট নিয়ে আগে রাউন্ড অফ 32টা কনফার্ম করা উচিত। পরে যদি কোনো কিছু রোটেট করতে হয় বা শিফট করতে হয়, সেটা থার্ড ম্যাচে করলে আই থিঙ্ক উইল বি বেটার। আচ্ছা, আমরা এবার একটু পরের ম্যাচটা নিয়ে, রাত 2টায় যে ম্যাচটা শুরু হয়েছিল ইংল্যান্ড ক্রোয়েশিয়া, বেশ একটা লড়াইপূর্ণ, যেহেতু আমাদের হ্যারিকেন আছে, জুড বেলিংহাম আছে, আমরা একটু দেখতে চাই ম্যাচে আসলে দুই পক্ষের সমতা বা লড়াইয়ের আসলে পরিসংখ্যানটা যদি একটু দেখতে চাই, যে খুব স্বাভাবিকভাবেই আসলে আমরা গোল দিয়ে শুরু করতে চাই। এটা আসলে মানে বোঝা যাচ্ছে যে লুকা প্রথম মডরিচের পেনাল্টিটা কিন্তু দুবার হয়েছিল, কারণ ক্রোয়েশিয়ার যে গোলকিপার ছিলেন তিনি রেফারি বাঁশি বাজানোর আগেই ড্রাইভ দিয়েছেন, যার কারণে আরেকবার সুযোগ পেয়েছিলেন তিনি। জি, যেটা ফুটবলের নিয়ম যে আপনি গোলকিপার যদি লাইনের বাইরে 2 পা চলে যায় তাহলে আবার রিটেক হবে। সো যার কারণে এই যে দেখেন এখানে যদিও একটা কনফিউশন ছিল যে হয়তো একটু লাস্টের দিকে অল্প একটু হয়তো পা ছিল, তো সেটা নিয়ে একটা কনফিউশন ছিল। বাট হ্যারি কেন সেকেন্ড যদি চান্স পায়, বা এখন ওয়ার্ল্ডের বেস্ট পেনাল্টি টেকার আসলে হ্যারি কেন, সো সে সেকেন্ড চান্স পাওয়াটা বিশাল ব্যাপার। এখানে যদি আমরা দেখি বোঝা যাচ্ছে যে লুকা মডরিচের আসলে বয়স হয়ে গেছে, কারণ তার অ্যাওয়ারনেসটা ছিল না যেখানে আরেকটা প্লেয়ার আসছে, তো যার কারণে সে সরাসরি ইয়াও করতে পারেনি, সেভও করতে পারেনি। হ্যাঁ, এটা মানে জিনিসটা আসলে বয়সের ভারটা আসলে বোঝা যাচ্ছে। আমরা দ্বিতীয় যার গোলটা কারণে- একটু ক্রোয়েশিয়ার সমতায় ফেরার যে গোলটা, সেটা একটু দেখতে চাই। সেটা বেশ দারুণ ছিল, কিন্তু সমতায় ফেরার যে গোলটা ছিল। জি, সরি, এটা হচ্ছে ইংল্যান্ডের সেকেন্ড গোল। মানে ওয়ার্ল্ডের সেরা স্ট্রাইকারকে আপনি যদি কর্নার এভাবে ফ্রি রেখে দেন তাহলে গোল খাবেন, এটাই স্বাভাবিক। আপনি যদি কর্নারটা বারবার দেখেন, দেখবেন যে হ্যারি কেনের মতন স্ট্রাইকারকে একবারে পুরো ওপেন, কেউ মার্ক করছে না, তো তার জন্য রান নিয়ে পাওয়ার জেনারেট করে গোল দেওয়াটা মানে এটা খুবই অবাক করার ব্যাপার যে ক্রোয়েশিয়ার মতন একটা টিমে মানে কর্নার ডিফেন্ডিং করার সময় তারা এখানে বেসিক্যালি জোনাল মার্কিং করছে, কারণ তারা এই জোনটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। কর্নারে জোনাল মার্কিংটা হচ্ছে, তো ম্যান টু ম্যান মার্কিংটা করছে না, যার কারণে হ্যারি কেন পুরা ফ্রি এখানে বসে আছে। সো যেহেতু ওরা 6 ইয়ার্ড বক্সটাকে ওরা মার্ক করতে গিয়েছে, এই কারণে আসলে ওদের এই ভুলটা আই থিঙ্ক। এবং যখন গোল করার মানে পাল্টা আক্রমণে যখন এক পক্ষ আরেক পক্ষের দিকে দাপিয়ে পড়ে, তখন কিন্তু দেখা যায় যে সবাই কিন্তু ওই ডি বক্সের মধ্যে চলে আসে, কেউ আসলে বাইরে থাকার সুযোগ নেই নিজেদের গোলটা আটকানোর জন্য। কারণ মানে বিশ্বকাপে কোনো দলই আসলে ছোট না, ক্রোয়েশিয়া আর ইংল্যান্ড তো আসলে একদম সমকক্ষ। আমরা যদি সমতায় ফেরার গোলটা একটু দেখতে চাই, ক্রোয়েশিয়ার সমতায় ফেরার যে গোলটা ছিল, এটা ইংল্যান্ডের দ্বিতীয় গোল ছিল। এর আগের গোলটা যদি একটু আমরা দেখতে চাই, এটা হচ্ছে ইংল্যান্ডের থার্ড গোল, তৃতীয় গোলটা। আচ্ছা, এটা হচ্ছে এটা আমি খুব বলবো যে ইজি, জুড বেলিংহাম ইজি ভাবে আর হ্যাঁ, কি। মানে যে জিনিসটা যে এটার আগে ইনিশিয়েট করার আগে এখানে এলিয়ট অ্যান্ডারসনের একটা পাস ছিল, যেই পাস থেকে আর কি ওই পাসটা আসলে ওয়ান টাচ এত সুন্দর একটা পাসিং করেছে, যার কারণে জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। বাট কোনো কিছু করারও ছিল না। হ্যাঁ, মানে তারপর বেলিংহাম যেই জায়গা থেকে বলটা পাওয়ার পর আসলে ফিনিশটা করলো, ওইখান থেকে কিন্তু বলটা এত দূর ক্যারি করাটা অ্যাজ এ সেন্ট্রাল মিডফিল্ডার ইজ ভেরি হার্ড। সো সে পুরো উইঙ্গারের মতন আর কি খেলেছে, উইচ ইজ লাইক আনবিলিভেবল। মানে ওইখান থেকে টেনে নিয়ে এসে ডি সেই বক্সের মধ্যে জায়গায় কারণ ও যদি ওইখান থেকেও শট মারতেও ফিনিশ হতো না, ও এমন একটা অ্যাঙ্গেল আগে ক্রিয়েট করেছে যেখানে গোলকিপারের আসলে ধরার কোনো এবং তিনিও আসলে মানে প্রস্তুত যে হ্যাঁ আমাকে এখান থেকে শটটা নিতে হবে যাতে কোনো মিস হওয়ার সুযোগ না থাকে। এবং প্রতিপক্ষ আমি দেখছি যে যেভাবে আসলে তিনজন মানে দৌড়াচ্ছে তার পেছনে তাকে থামানোর জন্য, সেই সুযোগটা তারাও আসলে পায়নি। এই গোলটা দুর্দান্ত, এটাই বলছিলাম যে সমতায় ফেরার যে গোলটা, জি প্রথম গোলের সমতায় আর কি, এটা প্রথম গোলটা মানে আউটস্ট্যান্ডিং টেকনিক, আউটস্ট্যান্ডিং শট, পাওয়ার জেনারেট। এটা দেখে অনেকটা আমার কাছে মনে পড়ছিল যে 18 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলায় রাইট ব্যাক পাওয়ার এরকম একটা গোল দিয়েছিল দূর থেকে, যে কাটব্যাক করে আর কি পাল পাওয়ার পরে। ওই রকম একটা রাইট ব্যাকের একটা গোল দেখলাম অনেক দিন পর। মানে যেই শট ছিল এটা আসলে ওয়ার্ল্ডের কোনো কিপারই আই গেস ধরার মতন ক্ষমতা থাকতো না। আচ্ছা, এই ম্যাচটা নিয়ে আপনি কতটা উপভোগ করেছেন? কারণ ব্যাক টু ব্যাক একটা হতাশার পরে ইংল্যান্ডের জয়, আসলে এটা কিভাবে? খুবই ভালো লেগেছে ম্যাচটা, বিশেষ করে ট্যাকটিক্যালি বলবো যে এর আগেও যে ওয়ার্ল্ড কাপের যে সেমিফাইনালে ইংল্যান্ড ক্রোয়েশিয়া খেলা হয়েছিল, ওই ম্যাচেও কিন্তু ইংল্যান্ড ভালো খেলেছিল, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে যেন পুরা তা কোনো খেই হারিয়ে ফেলেছিল। কিন্তু এইবার সেকেন্ড হাফে মানে ইংল্যান্ড যেভাবে করে ব্যাক করলো, মানে বুঝাই যাচ্ছে যে এবারে অ্যাজ এ টিম তাদের যেটা বলছিলাম ডেপথ, যে স্কোয়াডের ডেপথ অনেক বেশি থাকবে, সাবস্টিটিউট করার পরও কোয়ালিটি ফল করবে না।
57 মিনিটে লুকা মডরিচকে যখন ওরা সাবস্টিটিউট করলো ক্রোয়েশিয়া, স্কোয়াডের ডেপথ পুরো নেমে গেল এবং তখনই ইংল্যান্ড যে প্লেয়ারগুলোকে নেওয়া হলো, তখন সাকা নামলো, জেডেন স্পেন্স নামলো, র্যাশফোর্ড নামলো, এই তিনজনের কম্বিনেশনেই চতুর্থ গোলটা বের হলো ইংল্যান্ডের। সো এইবারই মানে যে ভালো বেশি সাবস্টিটিউট করতে পারবে, যে ভালো বেশি ম্যানেজ করতে পারবে ম্যাচ এবার আসলে তার। আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড গোলটা। বাট এখানে আমার একটা ছোট কনফিউশন আছে, যখন আমি একটু রিপ্লে দেখছিলাম, আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে প্রথমে যে প্লেয়ারটা হেড দিল সে সম্ভবত অফসাইডে ছিল। ফর সাম রিজন এটা VAR চেক করে নাই, বাট আমার কাছে রিপ্লে দেখে মনে হচ্ছিল যে এটা অফসাইডে ছিল, সেক্ষেত্রে হয়তো গোলটা বাতিল হতো। বাট তারপরও গোলটা বেশ সুন্দর ছিল। মানে এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে এটা যখন বলটা ছেড়েছিল তখন হয়তো অফসাইডে ছিল, বাট সামহাউ মেবি টেকনোলজিতে কোনোভাবে বেশ ওই ভালো জায়গা আছে। থেকে অনসাইড ইয়া চলে তো আসছে। পাসটা বেশ ভালো ছিল, মানে সে প্রেজেন্স অফ মাইন্ডটা ওয়াজ রিয়েলি গুড এবং এখানে আসলে দুইজনের মাঝখান দিয়ে সুন্দর ফিনিশ করা। এটা কি আসলে যখন হেডটা করলো বা হেডে লাগলো তখন কি আসলে তিনি মানে তাকেই হেডটা করেছিলেন জি নাকি? জি জি, মানে কারণ সে আসলে পজিশনিং থেকে বুঝতে পেরেছে এখানে দ্য অনলি অপশন মানে তার হাতে তো ছিল যে সে যদি ডাইরেক্ট হেড করতে তাহলে তো মানে হ্যাঁ, কিন্তু গোল হওয়ার সুযোগ ছিল। তার আসলে যে জিনিস হচ্ছে পজিশনিংটা এমন একটা বডি পজিশনিংটা এমন ছিল যে সেখান থেকে আসলে মানে বলের পেসটা এখানে বেশি ছিল না, যার Okay. কারণে সে এত বড় হেড এই ডিস্টেন্সে জেনারেট করতে পারতো না। যার কারণে তার কাছে সেফেস্ট অপশন মনে হয়েছে যে তাকে পাস করে দেওয়া। আমি পাস করি। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই প্লেয়ার, এই ম্যাচটা হয়েছিল ডালাসে, আর ডালাসের একটা ক্লাবে এই প্লেয়ারটা খেলে, তো এটার আচ্ছা, জন্য তাহলে তার ওই মাঠটা আসলে পরিচিত এবং মাঠ পরিচিত, জি। সবকিছু আসলে চেনা, যার কারণে আসলে সুযোগটা সহজ হয়েছে গোলটা করা তার জন্য। বেশ দারুণ একটা গোল ছিল এবং অ্যাটাকিং মানে। আচ্ছা আমরা পরেরটাতে একটু দেখতে চাই। লাস্ট গোলটা যেটা 4 নম্বর, এটা আচ্ছা না, এটা তো যে এই গোলটাই, বা আর একটু ভালো ডিফেন্ডিং করা উচিত ছিল ইংল্যান্ডের এই অ্যাটলিস্ট এই জায়গাটায়, এটা আমার মতামত। এই ম্যাচগুলোতে দেখতেও তো ভালো লাগে, সুন্দর জায়গা আছে যে গোল হচ্ছে, পাল্টা গোল হচ্ছে, আক্রমণ হচ্ছে, খুবই এন্টারটেইনিং। মানে আমি বলবো যে এখন পর্যন্ত মানে ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেইনিং ম্যাচেস। দুই বড় টিমের মতনই খেলেছে, দুইজনই অ্যাটাক করেছে, গোল দেয়া, পাল্টা গোল দেয়া, অ্যাটাক করা এবং ক্রিয়েটিভিটি, প্লেয়ারদের যে মানে ক্রিয়েটিভিটিটা দেখে খুবই ভালো লাগছে। মানে আপনি বলছেন যে এই যে 11 তারিখ থেকে যে ম্যাচটা শুরু হয়েছে, এবার এই গোলটা নিয়ে একটু কথা বলতে চাই। মানে এখানেই আসলে বোঝা যাচ্ছে যে ইংল্যান্ডের স্কোয়াডের ডেপথ এবার কত বেশি, কারণ এখানে এই পুরো গোলটা যে 4 জন মিলে বানিয়েছে সবাই ফার্স্ট হাফে বেঞ্চে ছিল। সো এই গোলটার এখানে মানে প্রথমত সবার আগে আর কি ক্রেডিট যাবে হচ্ছে রাইট ব্যাক ডিজন স্পেন্সে, সে বলটা নিয়ে এসেছিল। যদিও এখানে র্যাশফোর্ডের গোলটা আমরা দেখছি বারবার, বাট ওখানে এই যে ডিজন স্পেন্স, সে হচ্ছে এবার ওয়ার্ল্ড কাপে তার আসারই কথা ছিল না। আচ্ছা, রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড তাকে বাদ দিয়ে এই প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে। তখন একটা বিতর্কের মুখে পড়েছিল কোচ যে কেন এই প্লেয়ারকে নিয়ে যাওয়া হচ্ছে। সো এখানে ডিজন স্পেন্স বলটা দেওয়ার পরে এখানে সাকা থেকে পাসটা আসে এবং এরপরে মানে র্যাশফোর্ডের তো এই সিজনের পারফরমেন্স বার্সেলোনায় সেরা। তো এইখানে জাস্ট বিকজ মানে তার হচ্ছে ওই ফিটনেসটা ছিল, যার কারণে সে প্রেজেন্স অফ মাইন্ড ব্লক দিয়ে করারও কিন্তু চেষ্টা করেছে ক্রোয়েশিয়ার, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। সো আপনি দেখেন হ্যারি কেন ছাড়া বাকি 4 জন, এটা মর্গান রজার্স, সো 4 জন প্লেয়ারই হচ্ছে ফার্স্ট হাফে হচ্ছে বেঞ্চে ছিল। সো এই যে বেঞ্চ থেকে প্লেয়ারগুলো এসে যে এই গোলটা যদি না দিত, ক্রোয়েশিয়া কিন্তু আবার ব্যাক করতে পারতো ম্যাচের কোনো একটা সময়। সো সাবস্টিটিউশন ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর এই ওয়ার্ল্ড কাপে আর কি। মানে বিশেষ করে হচ্ছে কোচের কৌশলটা খুবই ইম্পর্টেন্ট, যে কাকে কখন কোন সময়ে নামাতে হবে, কোন প্রতিপক্ষ হিসেবে আসলে এই জায়গাটাতে সেভ করে খেলার ব্যাপারটাও কিন্তু রয়েছে। জি, আমরা দেখছি যে ব্লক করার চেষ্টা করেছে এবং শেষ মুহূর্তে কিন্তু যে একদম গোল পোস্টের সামনে এসেছে সে কিন্তু মানে একটু লাগলে মনে হয় আরেকটু মানে গোলটা বের হয়ে যেতে পারতো বলটা। বাট ওই যে আপনার ধরেন যে যখন আপনি ফ্রেশ থাকবেন, আপনার লেগস ফ্রেশ থাকবে, আপনার স্ট্যামিনা থাকবে, আপনার মাইন্ডও খুব কাম ওয়েতে চিন্তা করবে। সো অন্য কোনো সময় হলে বাম পায়ে মেরে দিত। আচ্ছা, আমরা ইংল্যান্ড ক্রোয়েশিয়া নিয়ে আলোচনা করলাম, আমরা পরের ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা একটু দেখতে চাই যে এই যে আপনি পর্তুগালের ম্যাচটা দেখলেন, আপনি বলছিলেন যে 11 তারিখে ম্যাচ শুরু হয়েছে, তারপরে থেকে যে বিশ্বকাপে দেখা যাচ্ছে ছোট বড় দল মিলিয়ে অনেকগুলো ম্যাচ আমরা দেখে ফেলেছি। স্পেনের সাথে কেপ ভার্দের যে ম্যাচটা ছিল সেটাও বেশ দুর্দান্ত ছিল, কারণ ছোট দল হলেও প্রথম বিশ্বকাপ হলেও তাদের জন্য তারা যেভাবে ফাইট করেছে কোনোভাবেই মনে হয়নি যে তারা এরকম একটা ম্যাচ। উজবেকিস্তান এবং আমরা ম্যাচটা দেখছি, এটা হচ্ছে কলম্বিয়া ভার্সেস উজবেকিস্তান।
এই ম্যাচটা দেখে আসলে আপনার মনে হচ্ছে কিনা যে এইরকম একটা স্কোরও বা স্কোর লাইন হবে শেষ মুহূর্তে? উজবেকিস্তান 1 গোল দিবে এটা আমি আশা করিনি, বাট কলম্বিয়া যে 3 গোল দিবে এটা মোটামুটি ছিল। এবং প্রথমেই গোল যে দিল সে ডিফেন্ডার ক্রিস্টাল প্যালেসে খেলে মুনোজ, সে এই সারা বছর জুড়ে গোল দেয় 2-3টা করে, সো তার এই এবিলিটিটা আছে, তো এই জন্য সে প্রেজেন্স অফ মাইন্ডটা ইউজ করেছে। বাট কলম্বিয়ার মূল আকর্ষণ হচ্ছে আপনার এবার লুইস ডিয়াজ, যে কিনা বায়ার্ন মিউনিখে হ্যারি কেনের সাথেই খেলে। তো তার আসলে যে এই ম্যাচে যে তার দাপটটা ছিল, মানে সেটাই আসলে বোঝা যাচ্ছিল যে মানে এবার কলম্বিয়াও হয়তো রাউন্ড অফ 32, মানে গ্রুপটা এই গ্রুপে কিন্তু হচ্ছে রোনালদোর গ্রুপ। সো উজবেকিস্তান, কলম্বিয়া, কঙ্গো এবং পর্তুগাল। সো কলম্বিয়ার পর্তুগালের খেলার যে একটা ভালো একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা আসলে এখান থেকে আমরা যদি পরের গোলটা দেখতে চাই, অনেকগুলো গোল হয়েছে, আমরা একটার পর একটা নিশ্চয়ই দেখবো সেটা। যে এটা হচ্ছে লুইস ডিয়াজ। সো মানে রানিং এর উপরে গোল করা এবং হচ্ছে মানে গোল করানোতে সে সিদ্ধহস্ত। তো বায়ার্ন মিউনিখে এই সিজনে 3জন প্লেয়ার, লুইস ডিয়াজ, হ্যারি কেইন আর মাইকেল ওলিসে, এই 3জন মিলে তো প্রায় কত 60-70টা গোল দিয়েছে একসাথে মিলে। সো এই যে ব্যাপারগুলো, মানে লুইস ডিয়াজে এক হাত জায়গা পেলেই সে যেরকম ফিনিশগুলো আনবে বা করবে সেগুলো আসলে ঠেকানো। লুইস ডিয়াজ যখন গোলটা করেছিল তখন আমার পর্তুগালের রোনালদোর কথা মনে হচ্ছিল যে কেন সে যদি গোলটা করতে পারে, কেন ক্রিস্টিয়ানো রোনালদো আসলে গোলটা করতে পারেননি। এটা খুব মানে আফসোস হচ্ছিল আসলে। না আসলে এখন লুইস ডিয়াজ তো এখনকার উইঙ্গারদের মধ্যে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট উইঙ্গার্স, তো স্বাভাবিকভাবে তার পেসের সাথে অপোনেন্টের পারাটা খুব টাফ। এটা আসলে ধরতে পারেন 12 বছর আগে রোনালদোর প্রোফাইলের, এটা অবশ্যই সেই ছাপটা নিশ্চয়ই রয়ে গেছে। আমরা পরের গোলটা একটু দেখি। দিস ইজ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। আমি বলবো যে ওয়ার্ল্ড কাপ খেলার এক্সপিরিয়েন্স, কারণ এখানে এই যে আপনি দেখেন শেষ মুহূর্ত পর্যন্ত বলটাকে টিকিয়ে রাখা, এখানে চাইলে কিন্তু ফাউল নিয়ে শুয়ে যেতে পারতো, কিন্তু প্লেয়ার যে বলটাকে যে রেখে দিল এবং ঘুরিয়ে নিয়ে একটা ক্রস পারলো। কারণ এতে হলো কি, যখন এখানে খেলাটা চলছিল তখন সবার নজর, ডিফেন্ডারদের নজর এই পাশে থাকার কারণে অ্যাওয়ারনেস একটু কমে যায়। সো এর জন্য এই উইঙ্গার বেশ যে ভালো কাজটা করেছে, সে বুঝেছে যে এখানে বেশিক্ষণ সময় নেওয়ার আসলে কোনো সুযোগ নেই। সে কিন্তু এখানে ইচ্ছা করলে ফাউলটা নিতে পারতো, এখানে সে অ্যাডভান্টেজটা নিল, সে বলটাকে উইন করলো। উইন করার পরে সে যদি আপনি দেখেন যে একটা ফেক দিয়ে ওইদিকে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে ফেরত এসেই সে যখন ফেরত আসলো সে কিন্তু বেশিক্ষণ ওয়েট করেনি, জাস্ট একটু জেনারেট করে এরপর সঙ্গে সঙ্গে ক্রসটা করে ফেললো। এতে হলো কি, এই যে 2জন ডিফেন্ডার এরা 2জন ছিল পুরাই আনঅ্যাওয়্যার, যার কারণে সে স্পেসটা ক্রিয়েট করতে পারে এবং যার ফলে গোলটা ইজিলি হয়ে যায়। সো বেশি মানে জটলাও ছিল না, কারণ ওই যে ওইখানে সবার নজর ছিল ওইখানে উইংয়ে কি ঘটছে ওটার জন্য, যার কারণে এই অ্যাওয়ারনেসটা মিস করার কারণেই গোলটা হয়ে যায়। সো এখানে আসলে পুরো কৃতিত্ব রাইট উইংয়ের দিতে হবে, যিনি কিনা এভাবে করে বলটা নিয়ে খুব কুইকলি বলটা রিলিজ করে। সো দ্যাট ইজ দি মেইন ফ্যাক্টর এখানে। আমরা পরেরটা একটু দেখতে চাই। এটা আসলে সম্পূর্ণ গোলকিপারের ভুল বলতে হবে। একটা সুযোগ পেয়ে গেছে উজবেকিস্তান, উইচ ইজ গুড। প্রথমবারের মতন ওয়ার্ল্ড কাপ খেলতে এসছে, ওয়ার্ল্ড কাপ জয়ী যে ইটালির ফ্যাবিও ক্যানাভারো তাদের কোচ। তো একটা গোল এখান থেকে বার করা এটা একটা বড় অ্যাচিভমেন্ট অ্যাজ অ্যান এশিয়ান টিম। সো বেশ ভালো আমি বলবো, মানে উজবেকিস্তান শুড বি আমাদের একটা রোল মডেল হওয়া উচিত, যে কিভাবে একটা দেশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত চলে যায়। মানে ধরেন যে ফার্স্টের দিকে যদি র্যাঙ্কিং এত ভালো না থাকে, তাহলে আস্তে আস্তে ধাপে ধাপে কাজ করে কিভাবে যাওয়া যায়। আমরা সবশেষ দিনের ম্যাচটা দেখতে চাই, ঘানা এবং পানামার যে ম্যাচটা হয়েছে, একটি মাত্র গোল হয়েছে সেখানে, সেই গোলটা একটু দেখতে চাই। অনেক মানে ছোটবেলায় যখন দেখতাম ফুটবল, ঘানাকে নিয়ে অনেক বেশি আলোচনা হতো যে ঘানার ফুটবল খেলা। এটা নিয়ে এবার বিশ্বকাপে তো অনেক মানে ফুটবলে অনেক বেশি উন্নতি হয়েছে, অনেক তরুণ ফুটবলার যোগ হয়েছে। এইবার ঘানাকে আসলে কেমন দেখছেন নতুন করে? না, ঘানার 2-3জন প্লেয়ার আছে বেশ ভালো। সেমিয়েনো, যে কিনা হচ্ছে ম্যানচেস্টার সিটিতে খেলে, তার মানে বেশ দুর্ধর্ষ তার ছিল। ম্যানচেস্টার সিটি এবার লিগ মানে আপনার হচ্ছে যে কাপ, এফএ কাপ জিতলো, লিগ তো জিততে পারেনি কিন্তু এফএ কাপ জিতলো। আর লিগের রানার্স আপ হওয়ার মেইন কারণ হচ্ছে সেমিয়েনো, কারণ সে মাঝপথে চলে আসলো ম্যানচেস্টার সিটিতে এসে বেশ ভালো খেললো। তো এই গোলটা যদি বলতে হয় একেবারে শেষ মুহূর্তে, আমার তো মনে হচ্ছিল 0-0 ড্র হবে, কিন্তু শেষ মুহূর্তে আর কি গোল দিয়ে একেবারে অ্যাডেড টাইমে। সো মানে যদিও একটু মিস হয়েছে, মানে মিস শট ছিল সেখান থেকে। আপনি যদি দেখেন যে তার যে এখানে মানে বলটা দেওয়ার পরে এখানে আসলে সে কিন্তু বেসিক্যালি মিস করেছিল, যার কারণে বলটা এভাবে ভিতরে ঢুকলো।
সো তারপর আমি বলবো যে ইট ওয়াজ এ গুড গোল, যে এখন তাহলে যেটা হলো যে ঘানার জন্য ইজি হয়ে গেল এই গ্রুপ থেকে বের হয়ে আসা, কারণ এই গ্রুপে এখন ঘানা হচ্ছে সেকেন্ড স্পটে, ইংল্যান্ড হচ্ছে ফার্স্ট। সো ক্রোয়েশিয়া এক ম্যাচ হারাতে মানে ইজি হয়ে গেল ঘানা, যে কোনো মতে যদি নেক্সট দুইটা ম্যাচ ঘানার খারাপও যায় রাউন্ড অফ 32 তার থার্ড টিম হিসেবে শাইখ ভাই, যাওয়ার আমরা একটা- আরো অনেক আলাপ করবো যেহেতু কালকে রাতে আরো একটা বিগ ম্যাচ রয়েছে। তবে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। চলছে বিশ্বকাপ উন্মাদনা, কথা বলছি কারণ আজ রাতেও যে বিগ বিগ ম্যাচ রয়েছে। শাইখ ভাই, যে ম্যাচগুলো নিয়ে আসলে কথা বলছিলাম আমরা, যে চেকিয়া এবং সাউথ কোরিয়ার ম্যাচ, মেক্সিকোর ম্যাচ রয়েছে, আমরা যদি একটু কালকে সকালের ম্যাচটাই আসলে মনে হয় মেক্সিকো মেইন এবং আকর্ষণ কালকের ম্যাচ হচ্ছে সাউথ সকালের কোরিয়া ম্যাচটা, এই বিগ ম্যাচটা আসলে রয়েছে। যদি একটু দুই পক্ষের একটু আমরা একটু দেখতে চাই যে 1980 সাল থেকে তারা দুই পক্ষ লড়াই করেছে এবং প্রথম ম্যাচটা মেক্সিকোর কিন্তু হার হয়েছে 1-0 ব্যবধান। সেটা প্রীতি ম্যাচ ছিল। 1981 সালেও প্রীতি ম্যাচে মেক্সিকো জয় পেয়েছে, সেটা 4-0 ব্যবধান ছিল। 1985 সালে 4 জাতি টুর্নামেন্টে মেক্সিকো 2-1 ব্যবধানে জিতেছিল। সেই টুর্নামেন্টটা 1989 সালে জয় পেয়েছিল 4-2 ব্যবধানে মালবোরো কাপে। এবং 1998 সালে যে জয়টা, সেটা 3-1 ব্যবধানে ছিল, সেটা ফিফা বিশ্বকাপ ফুটবলের ছিল। 1999 সালে কোরিয়া কাপে ড্র করেছে 1-1 গোলে। এরপরেও আসলে অনেকগুলো ম্যাচ রয়েছে, আমরা একটু দেখব। বিশ্বকাপ সহ আরও অনেক প্রীতি ম্যাচ খেলেছে দুই দল। 2001 সাল থেকে যদি আরেকবার শুরু করি আমরা, সেখানে হার দিয়ে শুরু করেছিল, 2-1 ব্যবধানে হার, সেটা ফিফা কনফেডারেশন কাপ ছিল। 2002 সালে হার, গোল শূন্যতে প্রথমে ম্যাচটা গড়িয়েছিল, তারপরে টাইব্রেকারে হয়েছিল, সেটা কনকাকাফ গোল্ড কাপ ছিল। 2006 সালে হার হয়েছিল 1-0, সেটা প্রীতি ম্যাচ ছিল। আবারও প্রীতি ম্যাচে 2014 সালে জয় পেয়েছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মেক্সিকো 4-0 ব্যবধানে। এরপর 2018 সালে বিশ্বকাপ ছিল, সেটা 2-1 ব্যবধানে জয় পেয়েছিল। এবং 2020 এবং 2025 দুটি প্রীতি ম্যাচ খেলেছিল, সেখানে একটিতে জয় এবং একটিতে ড্র করেছিল মেক্সিকো। এবার কি মনে হচ্ছে, আবারও ফিফা ফুটবল বিশ্বকাপে তারা মুখোমুখি এর আগেও হয়েছিল, এবার কি মনে হচ্ছে? এবার একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে মেক্সিকো হোম গ্রাউন্ডে খেলবে। সো এখানে আসলে আর প্রথম ম্যাচে যেভাবে মেক্সিকো সুন্দর করে খেললো, সেই হিসাবে বলাই যায় যে মেক্সিকো একটা অ্যাডভান্টেজের মধ্যে থাকবে এই ম্যাচটা জেতার জন্য। বাট এখানে আবার সাউথ কোরিয়াও আসলে মানে যেভাবে করে মানে চেক রিপাবলিকের এগেনস্টে ম্যাচে ব্যাক করলো, মানে খেলাটা ছিল পুরোটাই টিম ওয়ার্কের উপরে ডিপেন্ডেন্ট। সো মানে চেক রিপাবলিকের এগেনস্টে সাউথ কোরিয়া জেতার একমাত্র কারণ আমার কাছে মনে হচ্ছে ওয়েদার এবং অ্যালটিটিউড। কারণ যেইখানে খেলা হয়েছিল গুয়াদালাহারায়, ওইখানে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 5500 ফিট উপরে ছিল স্টেডিয়াম। সো ওই রকম জায়গায় খেলাটা একটু টাফ, তো ওইটা কিনা চেক রিপাবলিকের জন্য কষ্ট হয়েছে অ্যাজ এ ইউরোপিয়ান কান্ট্রি। বাট সাউথ কোরিয়ার যে ওয়েদার, সেটা ছিল হচ্ছে যে একবার সিমিলার, এরকম গরম, হিউমিড, মানে আমাদের বাংলাদেশের মতন একটু গরম, এবং মানে আমরা সহজেই ঘেমে যাই এরকম। তো যার কারণে 60 মিনিটসের পরে কিন্তু ইউরোপিয়ান দল হিসেবে তাদের কিন্তু ওইরকমভাবে পারফরমেন্স দেখা যায়নি। সাউথ কোরিয়া ব্যাক করেছিল ম্যাচে। কিন্তু এই যে এখন আমার মেক্সিকোতে যে খেলাটা হবে, সেখানে কিন্তু মানে ওয়েদার কিন্তু এখানে কোনো একটা বড় ফ্যাক্টর হবে না। তার কারণ হচ্ছে দুজনের কাছেই ওয়েদারটা হচ্ছে সেম টাইপেরই হবে, কারণ অভ্যস্ত দুজনেই। এখানে আসলে টিম গেম যে ভালো বেশি খেলতে পারবে এবং সাপোর্টারদের একটা ফ্যাক্টর এখানেই থাকবে। কারণ যখনই মনে করেন যে মেক্সিকো একটু খারাপ খেলা শুরু করবে, পুরো স্টেডিয়াম কিন্তু মেক্সিকো সাপোর্ট দেওয়া শুরু করবে, যেটা সাউথ কোরিয়া হয়তো ওরকমভাবে পাবে না, পেলেও একটু ছোট অংশ পাবে। সো আমার এখানে মনে হয় এখানে 12 ম্যান হিসেবে মানে দর্শকদের একটা প্রেশারই এবার মেক্সিকোকে এখানে গ্রুপে অলরেডি কিন্তু 3 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এবং প্রত্যেকটা দল গ্রুপ থেকে 12টা যেহেতু গ্রুপ করা হয়েছে, দুটো দল যেহেতু যাবে, 24টা দল যাবে, পরবর্তীতে সেরা 3-এ যারা থাকবে, মোট 8টি দল পরবর্তীতে কোয়ালিফাই করবে রাউন্ড অফ 32-র জন্য। এই ম্যাচটা আসলে যেহেতু অলরেডি 3 পয়েন্ট পেয়ে গেছে, এই ম্যাচে যদি 3 পয়েন্ট পায় তাহলে নিশ্চিতভাবেই তো আসলে হ্যাঁ, মানে আপনার এই ম্যাচে যদি কেউ একজন জিতে, সে তো ফর শিওর আপনার আমি মনে হয় যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যাবে। কিন্তু যদি কেউ জেতে, তার জন্য কিন্তু গ্রুপ রানার্স আপ বা থার্ড হিসেবে বের হওয়ার একটা সুযোগ আছে। কারণ দিন শেষে কিন্তু কম্প্যারিজন যখন হবে, সবার আগে পয়েন্টটা ক্যালকুলেশন করবে যে 12টা গ্রুপের মধ্যে কোন 8টা গ্রুপে পয়েন্ট সবার বেশি বেশি। তো সেই ক্ষেত্রে 3 পয়েন্ট অবভিয়াসলি টপে থাকবে, এরপরে না গোল বা ডিফারেন্স এগুলো দেখা হবে। সো আই থিঙ্ক এই ক্ষেত্রে ট্যাকটিক্যালি দেখলে মানে সাউথ কোরিয়া চাবে যাতে এই ম্যাচটা ড্র করে বের হয়ে আসা। সে যদি 4 পয়েন্ট নেয়, অটোমেটিক্যালি তার
আইদার মানে রানার্স আপ হওয়া অথবা রাউন্ড অফ 32 এর যে 8 নাম্বার যে 3টা দল তার মধ্যে ইজিলি চলে আসবে। সো আই থিঙ্ক সাউথ কোরিয়া একটু ধৈর্য সহকারে এটাকে মানে ড্র নিয়ে বের হয়ে আসার চেষ্টা করবে। নিশ্চয়ই আসলে সুযোগও রয়েছে এবং যেহেতু স্বাগতিক দেশ হিসেবে তারা খেলছে তারা নিশ্চয়ই আসলে এই জায়গাটা নিশ্চয়ই আসলে করবে। ফুটবল বিশ্বকাপে অনেক উন্মাদনা রয়েছে, নিশ্চয়ই যে উন্মাদনা আসলে বাংলাদেশ সহ যারা আসলে 3 দেশ আয়োজক দেশ সহ আরও পাশাপাশি লাতিন আমেরিকার ফুটবলে যে ছেয়ে গেছে সেটা নিশ্চয়ই আসলে পড়বে। শাহেক ভাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আলোচনার জন্য। থ্যাংক ইউ। দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। আরও একবার স্বাগত এখন মাঠে। দর্শক এখন জানিয়ে দিব আজকের কুইজ। ম্যারাডোনার বিখ্যাত গোল অব দ্য সেঞ্চুরি এবং হ্যান্ড অফ গড গোলের ব্যবধান কত সময় ছিল? এ 11 মিনিট, বি 44 সেকেন্ড, সি 4 মিনিট, ডি 40 মিনিট। আপনার উত্তর পাঠাতে EKHON স্পেস QZ স্পেস 04 এ অথবা বি অথবা সি অথবা ডি আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ার স্টোর সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা বিমান টিকিট, এছাড়া রেনেসা ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।